কেউ যদি তার কোনো কথায় অথবা তার কোনো কর্মে কষ্ট পেয়ে থাকেন, তিনি তাদের কাছে ক্ষমা চেয়েছেন। অথচ এই কথাগুলোই আমরা ঠিক বেশ কতদিন ধরেই কিন্তু বলছি, আপনিও বলছিলেন একই কথা, যে তিনি কখনো কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথাই বলেননি। এবং তার যে বাচন এবং তার যে রাজনৈতিক বক্তব্য, এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোই কিন্তু তাকে সমাদৃত করেছে। তার যে নিয়ন্ত্রণ, বক্তব্যের নিয়ন্ত্রণ এবং নিষ্ঠা এবং দৃঢ়চেতা যে মনোভাব, এই জিনিসগুলোই কিন্তু মানুষকে আকৃষ্ট করেছে। সেই দিক থেকে তারেক রহমানের ক্ষমা চাওয়া এবং সঙ্গে সঙ্গে আমরা দেখছিলাম আমাদের আশেপাশে, অর্থাৎ আমি নিজেও কিন্তু এখন নেতাকর্মী বেষ্টিত একটা জায়গার মধ্যে আছি, এবং যখন জানাজার নামাজ আদায় করা হচ্ছিল তখন কিন্তু একেবারে গায়ে গায়ে লেগে যে একটা অবস্থা, কাঁধে কাঁধ মিলিয়ে, এবং কোনো ডিস্টেন্সও ছিল না একজনের সঙ্গে আরেকজনের, অথবা সামনের কাতারের সঙ্গে পিছনের কাতারের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের আমরা দেখছিলাম যে তেমন কোনো ডিস্টেন্সই দেখা যাচ্ছে না। এবং এমন একটি অবস্থার মধ্যে জানাজার নামাজ আদায় হলো। তারেক রহমান যখন বলছিলেন যে তিনি যদি কারো কাছে ঋণী হয়ে থাকেন, সেই ঋণ শোধ করে দেওয়া হবে পরিবারের পক্ষ থেকে, তখনও আমরা দেখছিলাম অশ্রুসিক্ত নয়ন এইখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন, সেই নেতাকর্মীদের কথা আমরা শুনছিলাম। এর আগে নজরুল ইসলাম খান, যিনি মূলত এই জানাজার নামাজ যিনি সঞ্চালনার দায়িত্বে ছিলেন, গতকাল আমরা দেখলাম যে স্থায়ী কমিটির বৈঠক যেটি হয়েছে, সেই স্থায়ী কমিটির বৈঠকের মধ্যেই কিন্তু সেই স্থায়ী কমিটির বৈঠকের পরেই জানানো হয়েছিল নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, তিনি পুরো জানাজার যে নামাজের যে প্রক্রিয়া সেটি তিনি সম্পন্ন করবেন এবং সঞ্চালনা করবেন। এবং সেই সঞ্চালনায় আমরা দেখলাম যে তিনি বেশ লম্বাই একটি বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্যে বেগম খালেদা জিয়ার পুরো জীবনটাকে তিনি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন, এবং জন্ম থেকে শুরু করে তিনি তার বৈবাহিক জীবন, এবং এই জিয়াউর রহমানকে যখন তিনি ক্যাপ্টেন ছিলেন তখন তাকে তাদের বিয়ের পর যে একটি রাজনৈতিক উপাখ্যান নতুন করে রচিত হবে, একটি পরিবারের পক্ষ থেকে, পরিবারের শুরু থেকে একটি রাজনৈতিক উপাখ্যান, সেই উপাখ্যানের কথা কিন্তু তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। এবং জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার যে রাজনীতিতে আসা, একজন গৃহবধূ থেকে রাজনীতিতে আসা, এবং সেই রাজনীতিতে এসে তিনি কি কাজ করেছেন এবং কতটা তিনি সেলফ ডিপেন্ডেন্ট ছিলেন, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। আপোষহীনতার কথা বলা হয়, এবং এমনটাও বক্তব্যে তুলে ধরা হয়েছে তিনি আপোষ করেছেন, কখনো কখনো তিনি আপোষ করেছেন যেই সময়গুলোতে রাষ্ট্রের জন্য দরকার হয়েছে। তিনি যখন 96-এ যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই কিন্তু তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিয়েছিলেন, সেটিকে কিন্তু বলছেন যে রাষ্ট্রের জন্য আপোষ, দেশের মানুষের জন্য আপোষ, সেই জায়গাগুলোর কথা বলছিলেন। এবং বারবার যে কথাগুলো ঘুরে ফিরে আসছে সেটি হচ্ছে বাংলাদেশের জন্য রাজনীতি, বাংলাদেশের মাটির জন্য রাজনীতি, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি, কারো উপর নির্ভরশীল হয়ে রাজনীতি করা নয়, এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের যে স্বকীয়তা, সে স্বকীয়তার যে সংগ্রাম, স্বকীয়তার যে রাজনীতি, গণতন্ত্রের জন্য যে লড়াই, মানুষের ভোটের অধিকার রক্ষার যে লড়াই, ভোটের অধিকার নিশ্চিত করার যে লড়াই, সেই লড়াইয়ের খালেদা জিয়ার যে অবদান, সেই অবদানের কথাই কিন্তু নেতাকর্মী সমর্থকরা তাদের বক্তব্য যেমন বলেছেন, আমরা জানাজায় যে বক্তব্য শুনেছি সেই বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু আমরা সেই উদাহরণগুলো পেয়েছি। এবং আরও একটি বিষয়, সেটি আসলে লক্ষণীয় ছিল, যখন নজরুল ইসলাম খান কথা বলছিলেন তখন তিনি যখন খালেদা জিয়ার অসুস্থতার কথার জায়গাটি যখন আসলো 2018 সালে, তিনি যখন অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে যখন কারাগারে যেতে হয় সেই রায়ের পর, সেই কারাগারে তিনি কারান্তরীণ যে জীবন, সেই যে সময়টা, সেই সময়টার কথা বলেছেন, এবং বলেছেন যে পরবর্তীতে দেশি বিদেশি চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের কাছ থেকে তারা একটি তথ্য পেয়েছেন, এবং মেডিকেল বোর্ড বলেছে মাঝখানে 4 বছর সময়, এবং হচ্ছে যে এই সময়ের মধ্যে যদি তাকে উন্নত চিকিৎসা দেয়া যেত, সেক্ষেত্রে তার এই যে অসুখগুলো, অর্থাৎ এই অসুখগুলো এতটা দানা বাঁধত না, অর্থাৎ এত দ্রুত সময়ের মধ্যে এই অসুখগুলো এত খারাপ পরিস্থিতিতে যেত না। মেডিকেল বোর্ডের রেফারেন্স দিয়ে নজরুল ইসলাম খান এই কথাগুলো বলছিলেন, এবং সেই সময়টাতে আমরা দেখছিলাম যে এখান থেকে একটি বিচারের দাবি, অর্থাৎ আগের যে সরকারের সময় তাকে এই নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, যেই অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা তিনি মুখ বুজে সহ্য করেছেন, সেই অত্যাচারের বিচারের কথা বলা হয়েছে। এবং যখন মঞ্চ থেকে, জানাজার মঞ্চ থেকে বলা হচ্ছিল
যে এই যে খালেদা জিয়ার আজকের এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কেউই রেহাই পাবে না, তখনও কিন্তু মানুষজনের মধ্যে এক ধরনের বিক্ষুব্ধতা এবং ক্ষোভ এবং একই সঙ্গে কান্না জড়িত যে কণ্ঠ, এগুলোও কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। যদিও খালেদা জিয়া নিজে তিনি ক্ষমাশীলতার যে উদাহরণ এবং নীরবে অনেক কিছু সহ্য করা এবং পরবর্তীতে কাজের মাধ্যমে যে জিনিসগুলো দেখানো, যেটিকে আমরা আসলে এক ধরনের ম্যাচিউরিটি বলি, রাজনৈতিক পলিটিক্যাল ম্যাচিউরিটি, সেই পলিটিক্যাল ম্যাচিউরিটি কিন্তু তিনি সবসময় দেখিয়ে গেছেন। বিশেষ করে 5 আগস্টের পর, অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম যে সমাবেশটা হয়েছিল বিএনপির, সেই সমাবেশে বেগম খালেদা জিয়ার যে বক্তব্য, সেই বক্তব্যকেও কিন্তু উদাহরণ হিসেবে টেনে আনা হয়, বারবার আনা হচ্ছেও বারবার। কারণ সেখানটাতেও কিন্তু তিনি ব্যক্তিগতভাবে আক্রমণ করে, ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো বক্তব্য তিনি সেখানটাতে দেননি। তারেক রহমানের বক্তব্যের বিষয়গুলো উঠে আসে এবং পরবর্তী নেতৃত্বের বিষয়গুলো উঠে আসে। এখানের যারা নেতাকর্মী সমর্থকরা, তারা যারা আজকে জানাজায় অংশ নিলেন, প্রিয় নেত্রীকে তারা শেষ বিদায় জানালেন, তারা এই মেসেজটা এখান থেকে নিয়ে যেতে চান। সেটি হচ্ছে যে তারা বেগম খালেদা জিয়া হয়তো মারা গেছেন ঠিকই, কিন্তু তার যে আদর্শ, তার যে কর্ম, যে কর্মের উদাহরণ তিনি রেখে গেলেন, সেই উদাহরণ থেকে তারা শিক্ষা নিতে চান। তারা কি শিক্ষা নিতে চান? ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিটা কেমন হবে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কি আবারও সেই কাদা ছড়াছড়ির রাজনীতি হবে কিনা, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ক্ষমার রাজনীতি হবে, ভবিষ্যৎ রাজনীতি একটি প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে যাবে এবং একটি কাঠামোর মধ্য দিয়ে চলবে। সেই বিষয়গুলোই কিন্তু উঠে এসেছে। খালেদা জিয়ার শাসনামলের কথা বলা হয়, আমরা এখন দেখতে পাচ্ছি, যেটি আপনাকে কিছুক্ষণ আগেও বলছিলাম নুসরাত বৃষ্টি, যে যারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু আস্তে আস্তে যাচ্ছেন, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা, এবং আচ্ছা আমি বিশেষভাবে এখন দেখতে পাচ্ছি আসলে ডিপ্লোম্যাটস যারা এসেছিলেন তারাই কিন্তু এখন বেরিয়ে যাচ্ছেন। যে কথায় ছিলাম, আমরা যদি 1991 সালের কথা বলি, 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার প্রধানমন্ত্রিত্বের সময়ে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ কিন্তু কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা ঘটিয়েছিল, যেই বিষয়গুলো নেতাকর্মীদের বক্তব্যের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলছি, এবং এগুলো আসলে ইতিহাস। কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায়, বিএনপির পক্ষ থেকে বলা হয়, এবং এই সময় এবং শুধুমাত্র তৈরি পোশাক শিল্প খাতেই 5 বছরে কর্মসংস্থানের বৃদ্ধি ছিল 29 ভাগ। প্রায় 2 লাখ নারী এই সময় তৈরি পোশাক শিল্প খাতে যোগ দেন, এবং তারপর থেকে প্রাইভেটাইজেশন এবং হচ্ছে রেমিটেন্স, বাংলাদেশের এটার যে একটা বুমিং হয়েছিল, সেই বুমিংয়ের কথাগুলো কিন্তু এখন উঠে আসছে, যেই কথাগুলো এতদিন বলা হয়নি, এতদিন উঠে আসেনি। পোশাক শিল্প খাতে নারীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের কথা আজকেও যেই নারী সদস্যরা বিএনপির এসেছিলেন এখানে, তারাও কিন্তু এই কথাগুলো বলছিলেন যে নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই অবদানের কথা তারা কিন্তু বিশেষভাবে উল্লেখ করেছেন, বিশেষভাবে তুলে ধরছেন, মিস করছেন, এবং ভবিষ্যৎ রাজনীতিতে এর যে প্রতিফলন, সেই প্রতিফলনগুলো তারা দেখতে চান। বেগম খালেদা জিয়া জাতিসংঘে গঙ্গার পানি বন্টনের সমস্যা উত্থাপন করেছিলেন, যাতে বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্সা পায়। 1992 সালে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হলে সেখানে তিনি রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা উত্থাপন করেছিলেন, এবং পরে মিয়ানমার সরকার 1990 দশকের প্রথম দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবর্ষণের জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তিও করেছিল। 1996 সালে বিএনপি নিরঙ্কুশ বিজয় পায় এবং খালেদা জিয়া টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতির কারণে তিনি 1 মাসের মধ্যে পদত্যাগ করেন। যে কথাটা সেই সময় বলছিলাম, অর্থাৎ আপোষের যে বিষয়গুলো আজও এখানে উপস্থাপন করা হয়েছে, এবং এলইডি স্ক্রিনেও যে জিনিসগুলো দেখানো হয়েছে। যদিও বিএনপি 1996 সালের জুনের নতুন নির্বাচনে হেরে গিয়েছিল, দলটি বাংলাদেশের ইতিহাসে সংসদের সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে 116টি আসন পায় 1996-এর সেই নির্বাচনে। 1999 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে 4 দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করেছিল সেই 1999 সালে। বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে 2001 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন। আবারও ফোর্বস ম্যাগাজিনে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য